নমস্কার বন্ধুরা, ডিপ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আবারও আমি টিটেট পেপার 2 এর জন্য বাছাই করা মোস্ট ইম্পর্ট্যান্ট 30 পলিটিক্যাল সায়েন্স কোয়েশ্চেন্স আপনাদের সামনে নিয়ে এসেছি। আশা করছি এই ভিডিওটা আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা হেল্পফুল হবে। তো শুরু করছি আজকের ভিডিওর প্রথম কোয়েশ্চেন্স দিয়ে, যেখানে বলা হয়েছে সংবিধানের কোন অংশকে সোল অফ দ্য কনস্টিটিউশন বলা হয়। আপনারা যারা প্রিপারেশন নিচ্ছেন অবশ্যই এই কোয়েশ্চেনের আনসারটা জানবেন, আর যারা জানেন না অবশ্যই জেনে নেবেন সংবিধানের কোন অংশকে সোল অফ দ্য কনস্টিটিউশন বলা হয়ে থাকে। তো সেটা কিন্তু সংবিধানের প্রস্তাবনাকে বলা হয়ে থাকে সোল অফ দ্য কনস্টিটিউশন। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখবেন। তারপর আমরা মুভ করছি 2 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে যখন সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ প্রভৃতি শব্দগুলি সংবিধানে সংযোজিত হয় তখন ভারতের প্রধানমন্ত্রী খেয়েছিলেন। মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন আসার অনেকটাই পসিবিলিটি রয়েছে, অবশ্যই সেটা মনে রাখবেন। যখন সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ প্রভৃতি শব্দগুলি সংবিধানে সংযুক্ত হয় তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। ঠিক আছে, একটা ইউনিক কোয়েশ্চেন আসার অনেকটাই পসিবিলিটি রয়েছে, বারবার বলছি, সেটা মনে রেখে দেবেন। তারপর 3 নম্বর কোয়েশ্চেনের দিকে আমরা মুভ করছি, যেখানে বলা হয়েছে ডিলিমিটেশন বলতে কি বোঝায়। ডিলিমিটেশন বলতে আমরা সাধারণত কাকে বুঝি? ডিলিমিটেশন হলো কোনো দেশ বা রাজ্যের জনপ্রতিনিধি সভার আসনগুলির ভৌগোলিক সীমারেখা নির্ধারণ। অর্থাৎ কোনো দেশ বা রাজ্যের জনপ্রতিনিধি সভার আসনগুলির যে ভৌগোলিক সীমারেখা সেটাকে কিন্তু ডিলিমিটেশন বলা হয়ে থাকে। তারপর আমরা মুভ করছি 4 নম্বর কোয়েশ্চেন, এবং একটা ইউনিক কোয়েশ্চেন, অবশ্যই সেটা মনে রাখবেন। সংসদের লেম ডাক অধিবেশন কাকে বলা হয়? এখনও কিন্তু আসেনি এবং এক্সাম ওরিয়েন্টেড পুরোপুরি, তো অবশ্যই সেটা মনে রাখবেন। সংসদের লেম ডাক অধিবেশন কাকে বলা হয়? লোকসভা ভেঙে দেবার শেষ অধিবেশন যেটা বসে সেই অধিবেশনকে কিন্তু লেম ডাক অধিবেশন বলা হয়। তারপর আমরা মুভ করছি 5 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে ভারতের কোন রাজ্যে প্রথম ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহৃত হয়? ভারতের কোন রাজ্যে প্রথম ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহৃত হয়? সেটা ব্যবহৃত হয়েছিল ভারতের কেরালা রাজ্যে প্রথম কিন্তু ইলেকট্রনিক ভোটিং মেশিনটা ব্যবহার করা হয়েছিল। তারপর আমরা মুভ করছি 6 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে আয়তনে ভারতের বৃহত্তম লোকসভা কেন্দ্রটির নাম কি? অর্থাৎ যেখানে লোকসভা কেন্দ্র হয়ে থাকে ভারতের বৃহত্তম লোকসভা কেন্দ্রটার নাম কি? তো সেই কেন্দ্রটির নাম হচ্ছে জম্মু ও কাশ্মীরের লাদাখ হলো ভারতের বৃহত্তম লোকসভা কেন্দ্র। ঠিক আছে, এবার আমরা মুভ করছি 7 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে পোটা এর সম্পূর্ণ নাম কি? তো পোটা বলতে সাধারণত এর সম্পূর্ণ যে নাম সেটা হলো প্রিভেনশন অফ টেররিস্ট অ্যাক্ট। প্রিভেনশন অফ টেররিস্ট অ্যাক্ট, টেররিস্ট অ্যাক্ট হলো পোটা এর সম্পূর্ণ নাম। তারপর আমরা মুভ করছি 8 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে ভারতের রাষ্ট্রপতিকে কে নিয়োগ করেন? তো ভারতের রাষ্ট্রপতিকে কে নিয়োগ করেন? আমরা সবাই জানি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যিনি, তিনি কিন্তু ভারতের রাষ্ট্রপতিকে নিয়োগ করে থাকেন। তারপর আমরা মুভ করছি 9 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে ভারতের প্রধানমন্ত্রীকে কে নিয়োগ করেন? তো রাষ্ট্রপতিকে নিয়োগ করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, আর রাষ্ট্রপতি যিনি উনাকে ভারতের প্রধানমন্ত্রী যিনি উনাকে নিয়োগ করেন কে? ভারতের রাষ্ট্রপতি। ঠিক আছে, তারপর আমরা মুভ করছি 10 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে ভারতের সংসদ ভবনের পূর্ব নাম কি ছিল? অর্থাৎ ভারতের যে সংসদ সেই সংসদ ভবনের পূর্ব কি নাম ছিল? পূর্বে সেই সংসদ ভবনের নাম রাখা হয়েছিল চেম্বার অফ প্রিন্সেস। পরবর্তীকালে সেটার চেম্বার অফ প্রিন্সেসের নাম পরিবর্তন করে সংসদ রাখা হয়েছিল। প্রথমে ছিল এর নাম চেম্বার অফ প্রিন্সেস। ঠিক আছে, এবার আমরা মুভ করছি 11 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে ভারতের সর্বশেষ জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল কত সালে? অর্থাৎ ভারতে 3বার কিন্তু জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল। প্রথমে 1962 সালে, তারপরে একবার, তারপরে সর্বশেষ যেটা ডাকা হয়েছিল সেটা ডাকা হয়েছিল 1975 সালে। ভারতের সর্বশেষ জাতীয় জরুরি অবস্থা কিন্তু ঘোষণা করা হয়েছিল। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং অবশ্যই সেটা মনে রাখবেন এবং আসার অনেকটাই পসিবিলিটি রয়েছে। তারপর আমরা মুভ করছি 12 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত 12 জন সদস্যকে সংক্ষেপে কি নামে ডাকা হয়? অর্থাৎ রাষ্ট্রপতি যে 12 জন সদস্যকে নিয়োগ করবেন, সেই যে 12 জন সদস্য তাদেরকে সংক্ষেপে কি বলা হয়? তাদেরকে ল্যাশ বলা হয়ে থাকে। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখবেন। এবার এই জায়গাতে আমি আপনাদেরকে একটা কোয়েশ্চেন বলে দিই, যে পরীক্ষাতে যদি আসে যে ল্যাশ এই নামটির এল শব্দের অর্থ কি? তো মনে রাখবেন এল নামটির শব্দ অর্থ হচ্ছে লিটারেচার। এল নামটির পূর্ণ রূপ কি? তো অবশ্যই মনে রাখবেন লিটারেচার। তারপর 13 নম্বর কোয়েশ্চেনের দিকে আমরা মুভ করছি, যেখানে বলা হয়েছে সংবিধানের কত নং, এখানে বাদ হয়ে গেছে, এখানে কত হয়ে যাবে সেটা, সংবিধানের কত নং
ধারায় নির্বাচন কমিশনের গঠন নিয়ে আলোচনা করা হয়। তো নির্বাচন কমিশনের গঠন নিয়ে আলোচনা করা হয়েছিল সংবিধানের 324-এর 2 নং ধারায়। ঠিক আছে, আমি আবারও বলছি সংবিধানের 324-এর 2 নং ধারায় কিন্তু সংবিধান নির্বাচন কমিশনের গঠন নিয়ে আলোচনা করা হয়েছিল। তারপর আমরা মুভ করছি 14 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে কোন দেশের সংবিধানকে আইনবিদদের স্বর্গ বলা হয়। তো আইনবিদদের স্বর্গ বলা হয় তাকে ভারতের যে সংবিধান সেই সংবিধানকে আইনবিদদের স্বর্গ বলা হয় থাকে। তারপর আমরা মুভ করছি 15 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে মহিলাদের জন্য আসন সংরক্ষণের কথা সংবিধানের কততম সংবিধান সংশোধনীতে বলা হয়েছে। তো মহিলাদের জন্য আসন সংরক্ষণের কথা ভারতীয় সংবিধানের 73তম সংবিধানের সংশোধনীতে বলা হয়েছিল। ঠিক আছে, এবার আমরা মুভ করছি 16 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে সংবিধানের কত নং ধারায় সুপ্রিম কোর্ট গঠনের কথা বলা আছে। মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, অবশ্যই সেটা মনে রাখবেন। সংবিধানের 124 নং ধারায় কিন্তু সুপ্রিম কোর্ট গঠনের, ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট গঠনের কথা বলা হয়েছিল। তারপর আমরা মুভ করছি 17 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা আছে নারী পুরুষের বৈষম্য দূরীকরণে সর্বপ্রথম যেটা দরকার। ঠিক আছে, সর্বপ্রথম যেটা দরকার সেটা হলো শিক্ষা। নারী পুরুষের বৈষম্য তখনই দূরীভূত হবে এই দেশ থেকে কিংবা সমাজ থেকে কিংবা একটা স্কুলের কক্ষ থেকে, তখনই দূর করা যাবে যখন সেটা শিক্ষা, কিসের মাধ্যমে দূর করা সম্ভব, সেটা হলো শিক্ষার মাধ্যমে। তারপর আমরা মুভ করছি 18 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে রাজ্য মন্ত্রিসভায় কে শীর্ষস্থান অধিকার করেন। তো রাজ্য মন্ত্রিসভার যিনি শীর্ষস্থান অধিকার করেন ওনার নাম হচ্ছে মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী কিন্তু রাজ্য মন্ত্রিসভার শীর্ষস্থান অধিকার করে রয়েছেন। তারপর আমরা মুভ করছি 19 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে ল অফ কনস্টিটিউশন গ্রন্থের রচয়িতাকে। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন একটা, অবশ্যই সেটা মনে রাখবেন এবং এক্সামে আসার অনেকটাই সম্ভাবনা রয়েছে। ল অফ কনস্টিটিউশন গ্রন্থটি যিনি রচনা করেছিলেন ওনার নাম এভি ডাইসি। এভি ডাইসি কিন্তু ল অফ কনস্টিটিউশন গ্রন্থটি রচনা করেছিলেন। তারপর আমরা মুভ করছি 20 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে অলঙ্ঘনীয় মৌলিক আইন বলতে কাকে বোঝানো হয়। অলঙ্ঘনীয় মৌলিক আইন বলতে আমরা সাধারণত সেই আইনকে বুঝি যেটাকে লঙ্ঘন করা যায় না, সেটা হলো ভারতীয় সংবিধানকে, অর্থাৎ সংবিধানকে কিন্তু অলঙ্ঘনীয় মৌলিক আইন বলা হয় থাকে। তারপর আমরা মুভ করছি 21 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে রাষ্ট্রের চরম ও সর্বোচ্চ কর্তৃপক্ষের শৃঙ্খলাবদ্ধ রূপ হলো সংবিধান। অর্থাৎ একটা রাষ্ট্রের চরম কিংবা সর্বোচ্চ যে কর্তৃপক্ষের শৃঙ্খলাবদ্ধ রূপ সেটা হলো সংবিধান। সেটা কে বলেছিলেন? সেটা বলেছিলেন এরিস্টটল। দার্শনিক এরিস্টটল কিন্তু এইরূপ মন্তব্য করেছিলেন। তারপর আমরা মুভ করছি 22 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে সার্বিক ভোটাধিকারের পূর্বে সার্বিক শিক্ষার প্রয়োজন। কথাটি কে বলেছেন? তো সার্বিক ভোটাধিকারের পূর্বে আমাদের কিসের প্রয়োজন? শিক্ষার প্রয়োজন। তো এটা যে বলেছিল সেটার নাম হলো জন স্টুয়ার্ট মিল। অর্থাৎ তিনি কিন্তু বলেছিলেন যে সার্বিক ভোটাধিকারের পূর্বে সার্বিক শিক্ষার প্রয়োজন। আমি আবারও বলছি আনসারটা জন স্টুয়ার্ট মিল। তারপর আমরা মুভ করছি 23 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে ভারতীয় সংবিধানে আইন প্রণয়ন সংক্রান্ত ক্ষমতাকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে। অর্থাৎ ভারতীয় সংবিধানে যে সকল আইন প্রণয়ন করা যাবে সেই সংক্রান্ত যে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতাকে কিন্তু কয়টি ভাগে ভাগ করা হয়েছে, সেটা কিন্তু 3টা ধাপে বা 3টা ভাগে ভাগ করা হয়েছে। সেই 3টা উপায়েই কিন্তু ভারতীয় সংবিধানে আইন তৈরি করা যাবে। ঠিক আছে, এবার আমরা মুভ করছি 24 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে বিশেষ উদ্দেশ্য সাধক আদালত। অর্থাৎ বিশেষ উদ্দেশ্য সাধক আদালত হিসাবে অভিহিত করা হয় কোন আদালতকে। অর্থাৎ যেখানে আমরা বিশেষ মানে নিজের যে উদ্দেশ্যগুলো সেগুলো সাধন করতে পারবো বা চরিতার্থ করতে পারবো, সেই যে আদালত সেই আদালতকে কিন্তু বলা হয় থাকে ক্রেতা আদালত। ক্রেতা আদালতে একজন ক্রেতা তার বিশেষ উদ্দেশ্যগুলোকে সাধন করতে সক্ষম হবেন, তো সেই আদালতের নাম হলো ক্রেতা আদালত। তারপর 25 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে ভারতীয় সংবিধানের প্রকৃতি কী রূপ। তো ভারতীয় সংবিধানের যে প্রকৃতি, প্রত্যেকটা সংবিধানে একটা নিজস্ব প্রকৃতি রয়েছে, সেই হিসাবে ভারতীয় সংবিধানের যে প্রকৃতি রয়েছে সেটা হলো আংশিক নমনীয় ও আংশিক অনমনীয়, যেখানে কিছুটা নম্রতা ভাব রয়েছে, কিছুটা অনম্রতা ভাবও রয়েছে। আংশিক নমনীয় ও আংশিক অনমনীয় আমরা বলতে পারি ভারতীয় সংবিধানের প্রকৃতি। এবার আমরা মুভ করছি 26 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে বিশ্বের প্রাচীনতম সংবাদ সংস্থাটির নাম কি। তো বিশ্বের প্রাচীনতম সংবাদ সংস্থাটির নাম হচ্ছে AEF। AEF হলো ভারতের বিশ্বের প্রাচীনতম সংবাদ সংস্থাটির নাম। তারপর 27 নম্বর কোয়েশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, আসার অনেকটাই পসিবিলিটি রয়েছে, অবশ্যই সেটা মনে রাখবেন। ভারতের সংসদীয় গণতন্ত্রের জাঁকজমকপূর্ণ সাক্ষী গোপাল বলতে কাকে বোঝানো হয়। ভারতের সংসদীয় গণতন্ত্রের জাঁকজমকপূর্ণ সাক্ষী গোপাল বলতে আমরা যাকে বুঝি তিনি হলেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতিকে কিন্তু একটা কি বলা হয়, সংসদের জাঁকজমকপূর্ণ সাক্ষী গোপাল বলা হয়ে থাকে। তারপর আমরা মুভ করছি 28 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে গণমাধ্যমে বিজ্ঞাপন তৈরি করতে কিসের প্রয়োজন হয়। অর্থাৎ গণমাধ্যমে
আমরা যখনই বিজ্ঞাপন তৈরি করব সেখানে কিন্তু সৃজনী শক্তি অর্থাৎ নতুন নতুন উদ্ভাবন করার ক্ষমতা, ইনোভেটিভ, আমাদের উদ্ভাবনীমূলক আমাদের কি থাকতে হবে, শক্তি থাকতে হবে, তবেই কিন্তু গণমাধ্যমে আমরা বিজ্ঞাপন তৈরি করতে পারবো। অর্থাৎ এই কোয়েশ্চেনের এগেনস্টে আমাদের কারেক্ট যে আনসারটা হবে সেটা হবে সৃজনী শক্তি। অর্থাৎ সৃজনী শক্তির মাধ্যমে কিন্তু আমরা বিজ্ঞাপন তৈরি করতে পারবো। তারপর 29 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে কাস্ট ইন ইন্ডিয়ান পলিটিক্স গ্রন্থটির রচয়িতাকে। খুব খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আপকামিং টিটেট 2 এর জন্য, অবশ্যই সেটা মনে রেখে দেবেন। কাস্ট ইন ইন্ডিয়ান পলিটিক্স গ্রন্থটির রচয়িতা যিনি হলেন, তিনি হলেন রজনী কুঠারি। রজনী কুঠারি কিন্তু কাস্ট ইন ইন্ডিয়ান পলিটিক্স গ্রন্থটির রচয়িতা। আমি এই ভিডিওতে অনেকগুলো কোয়েশ্চেন কোটেশন রেখেছি এবং অনেকগুলি কোয়েশ্চেন রেখেছি গ্রন্থের উপর। কেননা কারণ আমরা যখনই এক্সাম ফেস করি তখন দেখা যায় যে অনেকগুলো গ্রন্থের নাম আসে এবং অনেকগুলো কোটেশন দিয়ে আসে, তো সেই কথা মাথায় রেখে কিন্তু আজকের এই ভিডিওগুলো বানানো। তো অবশ্যই সেটা মনে রাখবেন, কাস্ট ইন ইন্ডিয়ান পলিটিক্স গ্রন্থটির রচয়িতা হলেন রজনী কুঠারি। তারপর 30 নম্বর কোয়েশ্চেনের দিকে আমরা মুখ করছি, যেখানে বলা হয়েছে কোন অধিবেশনে ভবিষ্যৎ ভারতের অবস্থান কীরূপ হবে তা স্থির করা হয়। তো কোন অধিবেশনে ভবিষ্যৎ ভারতের অবস্থান কীরূপ হবে সেটা স্থির করা হয়েছিল করাচি অধিবেশনে। কিন্তু করাচি অধিবেশনে ভবিষ্যতে ভারতের অবস্থান কীরূপ হবে সেটা স্থির করা হয়েছিল। তো এই ছিল পলিটিক্যাল সায়েন্স থেকে বাছাই করা 30 মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। আশা করছি এই 30 মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স আপনাদের এক্সাম প্রিপারেশনকে অনেকটা হেল্পফুল করতে সক্ষম হয়েছে। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে টিপস স্টাডি চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সুস্থভাবে আপনাদের প্রিপারেশনকেও চালিয়ে নিয়ে যান। আবারও সবাইকে ধন্যবাদ।